ক্লাসরুমের আজকের বিষয় ইঙ্গো মারাঠা সম্পর্ক। এর আগের ক্লাসে আমি ইঙ্গো মহীশূর সম্পর্ক আলোচনা করেছি এবং তার মাধ্যমে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহীশূর সাম্রাজ্যকে দখল করার জন্য যে চারটে যুদ্ধনীতির কথা বা চারটে যুদ্ধনীতির আয়োজন করেছিলেন সেটা কিন্তু হয়েছে। আজকের আলোচনার বিষয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। ইঙ্গো মারাঠা যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গেলে ইঙ্গো মারাঠা সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে। দেখো, ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্য বিস্তারের যে সূচনা বাংলা প্রদেশে করেছিল, ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তা ছড়িয়ে দেয়। উত্তর ভারত, দক্ষিণ ভারত, এমনকি পশ্চিম ভারতেও তারা সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। মহীশূর সাম্রাজ্যকে 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতানকে পরাজিত করে দখল করেন এবং তার অনেক আগে থেকে মারাঠা সাম্রাজ্যের সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়েছিল। মারাঠা সাম্রাজ্যের অধিপতি ছিলেন শিবাজি, কিন্তু শিবাজির মৃত্যুর পরে এবং তার পরবর্তী বংশধররা যখন সিংহাসনে বসেন তখন কিন্তু মারাঠা পেশোয়াদের আধিপত্য বাড়ে। অর্থাৎ বাংলায় পেশোয়া কথার অর্থ প্রধানমন্ত্রী। 1761 খ্রিস্টাব্দ, এই 1761 খ্রিস্টাব্দে তখন মারাঠা পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। মারাঠা পেশোয়া কে ছিলেন? বালাজি বাজিরাও মারাঠা পেশোয়া ছিলেন। এবং সেই সময়ে পথের তৃতীয় যুদ্ধ হয়। কত সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়? 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ। এই পানিপথের তৃতীয় যুদ্ধে আফগান শক্তির কাছে মারাঠা শক্তি শোচনীয়ভাবে পরাজিত হয়। মারাঠাদের উত্তর ভারত অভিযান থমকে যায় এবং শুধুমাত্র পরাজিত হয়নি, অনেক সৈন্য ক্ষয় হয়েছিল এবং সেই জন্য ভগ্ন হৃদয়ে এই বালাজি বাজিরাও মারা গিয়েছিলেন 1761 খ্রিস্টাব্দে, ওই একই বছর। এই সময়ে বালাজি বাজিরাওয়ের মৃত্যুর পরে তার সুযোগ্য সন্তান 1762 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন প্রথম মাধব রাও। কে বসেন? প্রথম মাধব রাও। এই প্রথম মাধব রাও সিংহাসনে বসেন এবং তার সুযোগ্য নেতৃত্ব মারাঠা সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে। তার সময়ে মারাঠা শক্তি ব্রিটিশদের সঙ্গে সখ্যতা রেখে চলেছিল। ব্রিটিশদের সঙ্গে মাধব রাওয়ের সখ্যতা ছিল না, বা মাধব রায়ের কোনো দরকার ছিল না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সখ্যতা বজায় রাখা। সখ্যতা রেখেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কারণ তারা জানতেন সেই সময়ে ভারতবর্ষে মারাঠা শক্তির মতো তেমন কোনো শক্তিশালী গোষ্ঠী ছিল না, তাই তাদেরকে হাতে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল ব্রিটিশ সরকার। এই সময়ে এই প্রথম মাধব রাও 1762 খ্রিস্টাব্দ থেকে মারাঠা সৈন্যবাহিনীকে আরও শক্তিশালী করেন। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বে সেই সমাধান করেছিলেন এবং এই সময়ে তিনি দুবার মহীশূর সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন, অর্থাৎ হায়দার আলীকে দুবার পরাজিত করেছিলেন, করে তাদের সঙ্গে একটা সন্ধিতে আবদ্ধ হয়েছিলেন। তাহলে এক কথায় বলা যায় মারাঠা শক্তির প্রথম মাধব রাও যে শক্তিশালী রাজনীতিবিদ ছিলেন না শুধুমাত্র, তিনি মারাঠা সাম্রাজ্যকে আরও শক্তিশালী পরিকাঠামো গঠন করতে সাহায্য করেছিলেন। তার সময়ে শিল্প এবং বৈদেশিক বাণিজ্যে অনেক উন্নতি করে কিন্তু এই প্রথম মাধব রাও। এই সময়ে প্রথম মাধব রাও মৃত্যু কত সালে হয়? 1772 খ্রিস্টাব্দে। মাত্র 10 বছরের তার রাজত্বকাল ছিল।
মাত্র 10 বছরের তার রাজত্বকাল ছিল। এই 10 বছরে 1772 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন এবং তার কোনো পুত্র সন্তান ছিল না। তাই তার ভাই নারায়ণ রাও, তার ভাইকে ছিলেন নারায়ণ রাও, 1772 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। নারায়ণ রায়ের কিন্তু তখন 18 বছর বয়স হয়নি। 17 বছর কয়েক মাস বয়স হয়েছিল তখন তিনি সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসার সময়ে তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয় তার কাকা রঘুনাথ রাও। নারায়ণ রায়ের কাকা হচ্ছে রঘুনাথ রাও, অর্থাৎ প্রথম মাধব রায়ের কাকা হচ্ছে রঘুনাথ রাও, তার সঙ্গে দ্বন্দ্ব হয় নারায়ণ রায়ের। 6 মাসের মধ্যে তিনি এই নারায়ণ রাওকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন 1772 খ্রিস্টাব্দে। এই 1772 খ্রিস্টাব্দে রঘুনাথ রাও নারায়ণ রাওকে হত্যা করে সিংহাসনে বসলেও মারাঠা সাম্রাজ্যের যে সমস্ত গোষ্ঠীগুলো ছিল, যেমন ভোসলে, হোলকার, সিন্ধিয়া, এই সমস্ত গোষ্ঠীরা তারা রঘুনাথ রাওকে মেনে নিতে পারেননি। বিশেষ করে মারাঠা সাম্রাজ্যের অভিভাবক নামে পরিচিত নানা ফড়নবিশ এবং সখারাম বাবু, এই দুজন অভিভাবক ছিলেন। সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন নানা ফড়নবিশ। এই দুজন ব্যক্তি কিন্তু রঘুনাথ রাওকে মারাঠা সিংহাসনে দেখে প্রচণ্ড রেগে গিয়েছিলেন এবং তারা মনে করেছিলেন যে রঘুনাথ রাও অন্যায় করেছেন, কারণ তার সিংহাসনে বসার অধিকার ছিল না, অধিকার ছিল নারায়ণ রাওকে, তাকে কেন হত্যা করা হলো। এই সময়ে ভারতবর্ষের রাজনীতি একটা নতুন খাতে প্রবাহিত হয়েছিল। তোমরা জানো এই সময়ে মহীশূর সাম্রাজ্যের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সময়ে কিন্তু মারাঠা সাম্রাজ্যের এইরকম অবস্থা। এই সময় দেখা যায় আরেকটা ঘটনা ঘটে যে নারায়ণ রায়ের বিধবা স্ত্রী নাম হচ্ছে গঙ্গাবাই, তিনি সন্তান সম্ভবা ছিলেন, তার সন্তান জন্ম দিলেন এবং তার নাম হয় দ্বিতীয় মাধব রাও বা মাধব রাও নারায়ণ। কি করলেন, সেই সময়ে নানা ফড়নবিশ, যেহেতু নারায়ণ রায়ের সন্তান জন্ম হয়েছে, তাই নানা ফড়নবিশ এবং সখারাম বাবু এই রঘুনাথ রাওকে সিংহাসনচ্যুত করে বিতাড়িত করেন, করে কাকে সিংহাসনে বসালেন, দ্বিতীয় মাধব রাও বা মাধব রাও নারায়ণ। তিনি অল্প বয়সে ছিলেন, তিনি সিংহাসনে বসেছিলেন মাত্র 6 মাস বয়সে এবং তার অভিভাবিকা ছিলেন মা গঙ্গাবাই। এই সময়ে এই রঘুনাথ রাওকে সিংহাসনচ্যুত করে বিতাড়িত করার ফলে তিনি কাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। তখন তিনি বাংলার গভর্নর থেকে গভর্নর জেনারেলে পরিণত হয়েছিলেন। 3টে প্রেসিডেন্সির দায়িত্ব তিনি পেয়েছিলেন, কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ। তাই এই 3টে প্রেসিডেন্সির মধ্যে কিন্তু মারাঠা সাম্রাজ্যও পড়ে। তো এই সময় রঘুনাথ রাও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন এবং এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সম্পর্ক তৈরি করার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সন্ধি করেছিলেন রঘুনাথ রায়ের সঙ্গে, তার নাম হচ্ছে সুরাটের সন্ধি। কি সন্ধি? সুরাটের সন্ধি বা সুরাটের চুক্তি। এই সুরাটের সন্ধির ফলে কি হয়, এই সুরাটের সন্ধির ফলে বলা হয় সুরাট এবং ব্রোজ, যে ব্রোজ থেকে যে রাজস্ব আদায় হবে সেই রাজস্বের অর্ধেক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেওয়া হবে যদি মারাঠা সিংহাসন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করতে রঘুনাথ রাওকে সাহায্য করে। পরে সলসেট এবং বেসিন প্রদান করা হবে, অর্থাৎ এই শর্তে, মানে সুরাটের চুক্তির শর্তে। সুরাটের চুক্তি কত সালে হয়? 1775 খ্রিস্টাব্দের 7ই মার্চ। এই সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? রঘুনাথ রাও এবং কোম্পানির মধ্যে হয়েছিল। প্রধান শর্ত ছিল সুরাট এবং ব্রোজে যা রাজস্ব আদায় হবে তার অর্ধেক ইংরেজরা পাবে, সলসেট এবং বেসিন ইংরেজরা পুরোটাই দখল করে নেবে। যদি একটা যদি আছে, যদি কি, যদি রঘুনাথ রাওকে মারাঠা সিংহাসন বা মারাঠা পেশোয়া পদে বসাতে পারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
দেখা যায় যে এই সময়ে ওয়ারেন হেস্টিংস কিন্তু সুরাটের সন্ধি মানেননি। কেন? কারণ হচ্ছে এই সময়ে আষাঢ়ের যুদ্ধে, মানে সুরাটের সন্ধির পরে একটা যুদ্ধ হয়, তার নাম আষাঢ়ের যুদ্ধ বা আরাসারের যুদ্ধ। এই আরাসারের যুদ্ধে মারাঠা সেনাপতিকে শোচনীয়ভাবে ব্রিটিশ সরকার পরাজিত করেছিলেন এবং মারাঠা সাম্রাজ্যের অনেক অংশ দখল করে রেখেছিলেন। এই মারাঠা সাম্রাজ্যের কিছু অংশ দখল করার ফলে ওয়ারেন হেস্টিংস রঘুনাথ রাওকে কোনো গুরুত্ব না দিয়ে সুরাটের সন্ধি ভঙ্গ করলেন তিনি, কারণ সুরাটের সন্ধি তিনি মানেননি এবং সুরাটের সন্ধি না মেনে তিনি কি করলেন, একটা নতুন সন্ধি করলেন, তার নাম হচ্ছে পুরন্দরের সন্ধি। কি সন্ধি? পুরন্দরের সন্ধি করেছিলেন এবং এই পুরন্দরের সন্ধির মাধ্যমে দ্বিতীয় মাধব রাওকে তারা পেশোয়া বলে মেনে নেন। রঘুনাথ রাওয়ের সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করেন। কথা মতো দ্বিতীয় মাধব রাও সলসেট এবং বেসিন ইংরেজদের প্রদান করেছিলেন, এমনকি সুরাট এবং ব্রজের রাজস্বের অর্ধেক অংশ দেওয়ার কথা বলেছিলেন। ইতিমধ্যে মানে এই সুরাটের সন্ধি ভঙ্গ করা, দ্বিতীয় মাধব রায়ের সঙ্গে সন্ধি এবং তার চুক্তি, এর পরে দেখা গেল ইংল্যান্ড থেকে অর্থাৎ ব্রিটিশ সরকার তাদের আইনসভা থেকে সুরাটের সন্ধিকে মান্যতা দেয় এবং সুরাটের সন্ধির মান্যতা দেওয়ার ফলে ব্রিটিশ সরকার আবার সুরাটের সন্ধি পুনর্বহাল করেছিলেন। অর্থাৎ দ্বিতীয় মাধব রায়ের সঙ্গে তারা চুক্তি ভঙ্গ করেন, আবার রঘুনাথ রায়ের সঙ্গে তারা চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তিতে আবদ্ধ হওয়ার ফলে দেখা যায় যে এই সময়ে সুরাটের সন্ধি মোতাবেক তারা বিভিন্ন যুদ্ধে আসীন হয়েছিলেন, মারাঠাদের বিভিন্ন গোষ্ঠীকে পরাজিত করেছিলেন এবং পরাজিত করে বিভিন্ন রকমভাবে মারাঠা সাম্রাজ্যকে দখল করার চেষ্টা করেছিলেন। তাদের সর্বতোভাবে সাহায্য করেছিল রঘুনাথ রাও। এই সময়ে চিনিওয়ালের যুদ্ধে ব্রিটিশ সরকার পরাজিত হয় এবং পরাজিত হওয়ার ফলে 1782 খ্রিস্টাব্দে, এখানে একটা কথা বলে রাখি, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের কিন্তু সূচনা কত সাল থেকে হয়? 1775 সাল থেকে, আর শেষ হয় 1782 সাল এবং 1775 সালের পর থেকে এই সমস্ত এত কাণ্ড কারখানা ঘটছে এবং 1782 খ্রিস্টাব্দে একটা সন্ধি ইংরেজরা মারাঠাদের সঙ্গে করতে বাধ্য হয়, তার নাম হচ্ছে সলবায়ের সন্ধি। সেই সন্ধি অনুযায়ী, সন্ধির শর্তগুলো একটু ভালো করে শুনবে তোমরা, সেই সলবায়ের সন্ধি অনুযায়ী রঘুনাথ রাওয়ের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্ক ছিন্ন করল। 2 নম্বরে দ্বিতীয় মাধব রাওকে সিংহাসনে তারা দ্বিতীয় মাধব রাওকে পেশোয়া পদে স্বীকৃতি দিল। মারাঠা সাম্রাজ্যে তারা অবাধ বাণিজ্য করতে পারবে এবং অতি অল্প পরিমাণে কিছু কর বা ট্যাক্স দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে সমগ্র মারাঠা সাম্রাজ্যের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে লিপ্ত থাকবে। এর ফলে এই সলবায়ের সন্ধির ফলে, এবং আরেকটা কথা বলি, রঘুনাথ রাওকে বাৎসরিক 26 লক্ষ টাকা বৃত্তি দেবে মাধব রাও এবং তাকে একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছিল। তো এর মাধ্যমে কিন্তু প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের পরিসমাপ্তি করল। কোন সন্ধির মাধ্যমে? 1782 খ্রিস্টাব্দের সলবায়ের সন্ধির মাধ্যমে। এবার আলোচনা করব দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ নিয়ে। এই দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সূচনা হয়েছিল 1803 খ্রিস্টাব্দে আর পরিসমাপ্তি হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। এই দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময়ে মারাঠা পেশোয়া ছিল দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল? দেখো, মারাঠা সাম্রাজ্যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের পর মারাঠা সাম্রাজ্যের যে বিভিন্ন গোষ্ঠীগুলো ছিল, যেমন হোলকার, ভোসলে, সিন্ধিয়া, গায়কোয়াড়, এই সমস্ত এক একটা গোষ্ঠী শক্তিশালী ছিল। তারা বুঝতে পারল যে দ্বিতীয় বাজিরাও অকর্মণ্য, স্বেচ্ছাচারী, দুর্বল চেতা। ইংরেজদের সঙ্গে ভালো কিছু তিনি করতে পারবেন না, বা ইংরেজদের সঙ্গে সমঝোতায় থেকে মারাঠা সাম্রাজ্যকে উন্নতি করতে পারবেন না। তাই মারাঠা সাম্রাজ্যের এই সমস্ত গোষ্ঠীগুলো তারা স্বতন্ত্র এবং স্বাধীন চেতা হয়ে গেল। এই সময়ে
বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো, যুদ্ধ শুরু হলো এবং এই সময় সিন্ধিয়া গোষ্ঠীর একটা একতরফা অধিকার মারাঠা সাম্রাজ্যে শুরু হলো। এই সিন্ধিয়া গোষ্ঠী বিভিন্ন ওই গোষ্ঠী দ্বন্দ্বে ভোসলে এবং গায়কোয়াড়কে পরাজিত করে সিন্ধিয়া গোষ্ঠীকে আরও বৃহত্তর গোষ্ঠীতে পরিণত করলো এবং দ্বিতীয় বাজিরাওয়ের ওপর প্রভাব বিস্তার শুরু করলো। এদিকে দ্বিতীয় বাজিরাও যেহেতু দুর্বল চেতা, সেহেতু তিনি মনে করেছিলেন যে তিনি হয়তো ইংরেজদের সঙ্গে টক্কর দিতে পারবেন না, তার সেই ক্ষমতাও ছিল না সেই সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রণ করা, যুদ্ধে গিয়ে ইংরেজ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা তার পক্ষে সম্ভব ছিল না বলে তিনি মনে করেছিলেন। এবং সেই জন্য সেই সময়ে বাংলা তথা সমগ্র ভারতবর্ষের যে তিনটে প্রেসিডেন্সির যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি, তিনি যে মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন তার নাম অধীনতামূলক মিত্রতা নীতি। এই দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হয়েছিলেন। কত সালে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হয়েছিলেন? 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধির মাধ্যমে। 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধির মাধ্যমে দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হন। এই নীতির শর্ত অনুযায়ী দ্বিতীয় বাজিরাও অন্য কোনো শক্তির সঙ্গে মিত্রতা বা যুদ্ধ করতে পারবে না। দ্বিতীয় বাজিরাওয়ের রাজসভায় কোনো কোনো সৈন্যবাহিনী তিনি রাখতে পারবেন না এবং তার জায়গায় ইংরেজদের প্রায় 6000 সৈন্য দ্বিতীয় বাজিরাওয়ের সাম্রাজ্যে থাকবে। দ্বিতীয় বাজিরাও ঠিক কাজ করছে কিনা তা দেখার জন্য রাজসভায় একজন ইংরেজ রেসিডেন্ট থাকবে এবং রাজসভায় যে ইংরেজ রেসিডেন্ট ছিল তার নাম হচ্ছে এলফিনস্টোন। তিনি সমস্ত কাজকর্ম দেখভাল করতেন এবং দ্বিতীয় বাজিরাও নিজের স্বাধীনভাবে কোনো রাজ্য দখল করা বা আগ বাড়িয়ে তার সঙ্গে যুদ্ধ করা বা মিত্রনীতিতে আবদ্ধ হতে পারবে না। তাহলে দেখা যায় যে অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে যে বেসিনের সন্ধি হয়েছিল সেটা সম্পূর্ণ দ্বিতীয় বাজিরাওয়ের পরাজয় ছিল। দ্বিতীয় বাজিরাও ভাবতে পারেনি যে এই সন্ধির মাধ্যমে তাকে এতটা কোণঠাসা করা হবে এবং দ্বিতীয় বাজিরাওয়ের এই সন্ধিতে আবদ্ধ হওয়ার পর মারাঠা যে সমস্ত গোষ্ঠীগুলো ছিল তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং দ্বিতীয় বাজিরাওয়ের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং বিভিন্ন জায়গায় বিদ্রোহ শুরু হয়। এই সময়ে এই বেসিনের সন্ধির শর্ত দ্বিতীয় বাজিরাও মনে প্রাণে মেনে নিতে পারেনি এবং মনে প্রাণে মেনে নিতে না পারার ফলে তিনি এই সন্ধি অবাধ্য হন এবং অবাধ্য হওয়ার পরে ইংরেজরা মারাঠা সাম্রাজ্য আক্রমণ করেন। শুরু হয় দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ 1803 সালে। এই দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে সিন্ধিয়া এবং ভোসলে ইংরেজদের কাছে 1803 সালে পরাজিত হয় এবং পরবর্তী ক্ষেত্রে সুরজ এবং অর্জুন গাঁও ও দেওঘরের যুদ্ধেও কিন্তু দ্বিতীয় বাজিরাও পরাজিত হয় এবং দ্বিতীয় বাজিরাও পরাজিত হওয়ার ফলে দেখা যায় যে মারাঠা সাম্রাজ্যের প্রায় অর্ধেক অংশ ইংরেজরা দখল করে নেয়। পরে ইংরেজরা দখল করে নেওয়ার পরে দ্বিতীয় বাজিরাওয়ের শক্তি ক্ষয় হয়। তিনি একেই অকর্মণ্য, পরাধীন চেতা এবং তিনি মারাঠা গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারেননি এবং এই সময়ে কিন্তু আরও কিছু সমস্যা দেখা দেয়। দ্বিতীয় বাজিরাও নামে মাত্র রাজা পেশোয়া ছিলেন, নামে মাত্র তিনি মারাঠা সাম্রাজ্যের অধিপতি ছিলেন, কিন্তু লর্ড ময়রা বা লর্ড হেস্টিংসের সময়ে তিনি আরও সাম্রাজ্য বিস্তারের মনোনিবেশ করেছিলেন। তিনি ত্রিম্বকজি ডিংলেকে গ্রেপ্তার করেছিলেন লর্ড এলফিনস্টোনের দ্বারা। মানে ইংরেজ রেসিডেন্ট লর্ড এলফিনস্টোন দ্বিতীয় বাজিরাওয়ের রাজসভায় ছিলেন এবং দ্বিতীয় বাজিরাওয়ের অন্যতম মন্ত্রী ত্রিম্বকজি ডিংলে তার কাজে এলফিনস্টোন সন্তুষ্ট না হওয়ায় তিনি তাকে গ্রেপ্তার করলেন এবং গ্রেপ্তার করার ফলে বিভিন্ন গোষ্ঠী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ
1817 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে কিন্তু মারাঠা বাহিনী পরাজিত হয়েছিল, বিভিন্ন গোষ্ঠী পরাজিত হয়েছিল এবং একটা সন্ধি করতে তারা বাধ্য হয়েছিল, তার নাম পুনা চুক্তি। এই পুনা চুক্তি একটা নামমাত্র চুক্তি ছিল। ইংরেজরা শান্তি স্থাপন করতে চায়নি, তারা মনে করেছিল মারাঠা সাম্রাজ্যকে দখল করে নেওয়াই এবার উপযুক্ত সময় এবং তার জন্য পরে কেলেগাঁও এবং অস্ট্রিকের যুদ্ধে দ্বিতীয় বাজিরাওকে পরাজিত করে এবং পরাজিত করে বিতাড়িত করা হয়, পরাজিত করে তাকে বিতাড়িত করে কী করলেন, 1818 খ্রিস্টাব্দে সম্পূর্ণ মারাঠা সাম্রাজ্যকে তারা দখল করলেন। এই রকমভাবে মহীশূর সাম্রাজ্যের পরে মারাঠা সাম্রাজ্য দখল হয়। পরের ক্লাসে আমি ইঙ্গ শিখ যুদ্ধ নিয়ে